কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, ভোটের সব ধরনের সহায়তার আশ্বাস। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। ইউএনওদের সঠিকভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ। নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়। আগের থেকে তাকে পড়াবে, মন ঠিক করে আসেন, হাতে দেবেন নাতে দেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ। ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা আড়ালের মাস্টারমাইন্ড জয়। বিদেশি নাগরিকত্ব নিলেও বিচারে বাধা নেই বলছে প্রসিকিউশন। বিদেশি আইনজীবী নিয়োগ চান সালমান আনিসুল। এবং রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ল ২ বছরের শিশু। উদ্ধারের আকুতি পরিবারের। কাজ করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। তফসিল ঘোষণা করবেন সিইসি। এরই অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের তফসিল ঘোষণা করবেন সিইসি। ইসির গ্যাজেটেই হবে ভোটের তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান। দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। ২ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। রাষ্ট্রপতি সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে এই নির্দেশনা দেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন।
সেটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ, তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়, শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মতো কোনো দল দেশ গড়ার পরিকল্পনা দিতে পারেনি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, আগামী ভোট যুদ্ধে ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষা করতে হবে। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি বিএনপির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে চতুর্থ দিনের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি আমাদের অন্যতম প্রায়োরিটি। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও সব রাজনৈতিক দলের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শেও থাকতে পারে। বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে। একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। দেশ গড়ার ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের তর্ক বিতর্কে শুধু জনগণই নয়, তিনি নিজেও বিরক্ত। দেশ রক্ষায় ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ যে তর্ক বিতর্ক, কথা, ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগে। তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। এর আগে একই কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে অনেকে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে বিকেলে সচিবালয়ে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে প্রার্থী হলেও কোন দল থেকে অংশ নেবেন তা এখনো নিশ্চিত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলম তথ্য সম্প্রচার এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করলেন এই দুই উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। তাদের দপ্তরের দায়িত্ব কারা পাবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল 5টা নাগাদ
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। পুরোপুরি প্রধান উপদেষ্টার এখতিয়ার, প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। আমি পদত্যাগপত্র দেখিনি। এর আগে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান আগামী নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে কোন আসন বা কোন দল থেকে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। শেখ হাসিনার সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথমে যুব ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। একই বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন মাহফুজ আলম। 998 কিলোমিটার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে লড়বেন। দলটির নেতারা জানান, জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলে জানান তারা। দেশে বইছে নির্বাচনী হাওয়া, আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 125 প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয়, ঢাকা 11 থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা 4 আসন থেকে। রংপুর 4 আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা 18-তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2 সারোয়ার তুষার, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। কোন ধরনের অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125 তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বিদেশি আইনজীবী নিয়োগ চান আনিসুল হক ও সালমান এফ রহমান। যুক্তরাজ্য থেকে দুজন আইনজীবী আনতে ট্রাইব্যুনালে আলাদা 2টি আবেদন করেন তারা। চিফ প্রসিকিউটর বলছেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে সেটি আইনি শর্ত সাপেক্ষে। এদিকে আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল ও সালমানকে। তাদের পক্ষে যুক্তরাজ্য থেকে 2 জন আইনজীবী আনার আবেদন করা হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 17 ডিসেম্বর। বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা, লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর উপস্থিত না থাকায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জয় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলেও তার বিচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 2 জন। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন 24 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতর পড়ে গেছে 2 বছরের শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে বাড়ির সামনে খেলছিল 2 বছরের শিশু স্বাধীন। এক পর্যায়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপের ভেতর শিশুটির সারা শব্দ পাওয়া যাচ্ছে, তবে পাইপের গভীরতা অনেক বেশি হওয়ায় এবং ভেতর সরু থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। বোরিং মালিক তাহের দীর্ঘদিন ধরে পাইপটির মুখ খোলা রাখায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। 16 ডিসেম্বর NEIR চালু হলেও অবৈধ মোবাইল ফোন বিক্রির জন্য 3 মাস অতিরিক্ত সময় পাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। আগামী মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে তার নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। সচিবালয়ে দেশীয় উৎপাদক BTRC এবং মোবাইল ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম জানান, মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বেচাকেনা ও আমদানি অব্যাহত থাকবে। কোনো ফোনই বন্ধ হবে না, তবে মার্চের মধ্যে লাইসেন্স নেওয়া সহ বৈধভাবে আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে শর্ত দিয়েছে সরকার। এদিকে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঝালকাঠির নলসিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুরের থানার একটি টিম। রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে মা মেয়ে হত্যার 2 দিন পর ধরা পড়ল অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। অথচ নিজেকে আড়াল করতে সব চেষ্টাই করেছিল সে। নিহত নাফিসার স্কুল ড্রেস পরে, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে, মুখে মাস্ক পরে ভবন থেকে বের হয়ে নিজের অবস্থান পরিবর্তন করে একাধিকবার। কিন্তু বুধবার সকালে ধরা পড়তে হলো পুলিশের জালে। ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করে তাকে ঢাকায় নিয়ে আসছে মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে হত্যার পর পালিয়ে থাকা মূল আসামি আবিরকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার AZM ইন্তেখাব চৌধুরী। কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যার মামলায় র্যাব 10 ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 10। এছাড়া মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করে র্যাব 10। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফ, ওয়াকিটকি সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কারের 2 কোটি টাকা জাতীয় ফুটবল দলকে বুঝিয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই অর্থ 23 ফুটবলার ও 7 কোচিং স্টাফের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ক্যাপ্টেন জামাল ভুঁইয়া প্লাস আমাদের ম্যানেজার আমির খান সহ আমরা চেকগুলো গ্রহণ করেছি NEC থেকে, এবং আমরা চেকগুলো অলরেডি কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে প্লেয়ারদের কাছে। 30 জনের মাধ্যমে 2 কোটি টাকা ভাগ করে দিয়েছে। তো আপনারা বলেন সমানভাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল সন্ধ্যা 6টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। রাষ্ট্রপতির সঙ্গে CECর সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ। ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। এবং পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। 125 প্রার্থীর নাম ঘোষণা NCPর। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা।